এখন দেখবো ম্যাগনিটিউড কম্পারেটর। এখানে দুইটা নাম্বার একটা থেকে আরেকটা বড় কিনা অথবা ছোট কিনা অথবা দুইটা নাম্বার ইকুয়াল কিনা সেটা এখানে দেখব। তো ধরে নিই দুইটা নাম্বার এ বি, প্রত্যেকটার ভিতরে 4টা বিট করে আছে। তো 4টা বিটের ক্ষেত্রে এরকম যদি আমাদের এখন ইকুয়াল বের করতে হয় যে দুইটা নাম্বার ইকুয়াল কিনা, তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে প্রত্যেকটা বিটই সেম কিনা, A3 ইকুয়াল টু B3 কিনা, A2 ইকুয়াল টু B2 কিনা, প্রত্যেকটাই সেম কিনা এটা আমরা চেক করে দেখব। তো প্রত্যেকটা বিট চেক করার জন্য আমরা এখানে ধরে নিলাম যে xi যেটা চেক করবে ai bi, অর্থাৎ যদি A3 B3 হয় সেক্ষেত্রে দেখবে যে ai bi এই দুটা সেম কিনা। তো এটার জন্য আমাদের যে বুলিয়ান এক্সপ্রেশন যেটা হবে সেটা হচ্ছে এরকম হবে, যেটা একটা নর এক্স নর গেটের মতো। তো এক্স জর গেটের ক্ষেত্রে আমরা জানি যে যখন একই রকম ইনপুট হয় এ আর বি এ দুটা মানই যদি 0 0 হয় তাহলে আউটপুট আসবে 0, দুটা মানই যদি 1 1 হয় তাহলে আউটপুট আসবে 0। কিন্তু দুটার মানের ভিতরে যখন চেঞ্জ হবে, একটা যদি 1 হয় একটা যদি 0 হয় তাহলে আউটপুট আসবে 1। একইভাবে একটা মান যদি 0 হয় একটা মান যদি 1 হয় তাহলে আউটপুট আসবে 1। তো এইটারই উল্টা হবে হচ্ছে এক্স নর, অর্থাৎ যখনই 0 0 হবে তখন আউটপুট আসবে 1, যখন 1 1 হবে তখন আউটপুট আসবে 1, অন্য ক্ষেত্রে 0 আসবে। তো আমাদের ওইটাই হচ্ছে দরকার, হচ্ছে ওইটাই যে দুটো যদি একই রকম হয় তাহলে আউটপুট যেন 1 আসে। তো এখানে আমরা সেই এক্স নট গেটটাই আমরা এখানে ব্যবহার করছি। এভাবে আমাদের একটা নাম্বার পুরোটাই 4টা বিটই যদি ইকুয়াল হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে দুইটা নাম্বার ইকুয়াল। x3 x2 x1 x0 সবগুলোতেই যদি 1 আসে, এই জন্য এখানে অ্যান্ড অপারেশন দেখানো হলো, সবগুলোতে যদি 1 আসে তাহলে সেই ক্ষেত্রে একমাত্র ওই ক্ষেত্রেই বলবো যে a ইকুয়াল টু বি। এখন দেখব একটা নাম্বার এ বি থেকে ছোট কি বড় এটাকে কীভাবে চেক করা যায়। প্রথমে দেখি যদি এ বি থেকে বড় হয় তার জন্য এক্সপ্রেশনটা কী হবে, বুলিয়ান এক্সপ্রেশন। তো এটার জন্য আমরা আগে একটু দেখে নিই। আমরা এখানে ধরি যে এ এটা 4টা বিটে প্রত্যেকটাই ধরলাম যে 1 1 1, আর বি এর 4টা বিটে আমরা এরকম ধরি যে প্রথমটা হচ্ছে 1, পরেরটা 0, সরি প্রথমেরটা 0, পরেরটা 1, বাকিগুলো সবই 1। তো এখন এই নাম্বার দুইটা ভেতরে কে বড় কে ছোট এটাকে আমরা বের করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা চেক করব যে A3, এটা হচ্ছে A3 একদম মোস্ট সিগনিফিকেন্ট, আর এটা হচ্ছে B3। A3 1, B3 এর ড্যাশটা নিচ্ছি, তার মানে B3 এর প্রাইম। তো এইটার ক্ষেত্রে কি আসবে, এই টার্মটার জন্য ট্রু আসবে। A3 এর মানটাও এখানে 1, B3 এর মানটা এখানে 0, তার প্রাইম নিচ্ছি তার মানে এটা 1, তার মানে এই টার্মটার মানটা এখানে ট্রু আসছে। তো এই যেহেতু প্রথমটাই আমাদের ট্রু আসছে বাকিগুলো আমাদের আর চেক করার প্রয়োজন নাই, যেহেতু সবগুলো হচ্ছে এখানে অর অপারেশনে আছে। তো একটা টার্ম যেহেতু 1 চলে আসছে তো বাকিগুলোর আর দেখার দরকার নেই, 0 আসুক 1 আসুক যেটাই আসুক এটা সবসময় 1 আসবে, তার মানে A ইজ গ্রেটার দ্যান বি হবে। তো এখন দেখি যে প্রথমটা এখানে আছে 1, এখানে আছে 0, এই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এখানে A3 ইকুয়াল টু 1, B3 এখানে 1, তার প্রাইম নিচ্ছে 0 হয়ে যাবে, তার মানে এই টার্মটা 0 হয়ে যাবে। তখন এটা আর আমরা চেক করে আমাদের লাভ হচ্ছে না। পরেরটা দেখবো যে x3 আগেই দেখে আসছিলাম যে প্রথম যে মোস্ট সিগনিফিকেন্ট যেটা সেটা ইকুয়াল কিনা। তো এখানে A3 এর মানটা 1, B3 এর মানটা 1, তার মানে এখানে x3 এটা 1 আসবে। এরপরে A2
A2 এখানে 1, B2 এখানে 0, তাহলে B2-র ক্ষেত্রে এটা প্রাইম নিচ্ছি, তার মানে এখানে 1 আসছে, তার মানে এই টার্মটা সেই ক্ষেত্রে 1 চলে আসবে। তো যেহেতু একটা টার্ম আমাদের 1 চলে আসছে, তাহলে বাকিগুলো আমাদের আর চেক করার প্রয়োজন নেই। তো এখানে আমরা বলতে পারি যে A ইজ গ্রেটার দ্যান B। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে এরপরের বার যদি এরকম হয় যে এখানে 0 না থেকে যদি 1 আসে, তার মানে ইকুয়াল হওয়ার চান্স আছে। তার পরবর্তী যে বিটটা আছে সেটা নিয়ে আবার চেক করবো এইভাবে। তো একইভাবে আমরা এই A ইজ লেস দ্যান কিনা, A লেস দ্যান B কিনা সেটাকে চেক করার জন্য ঠিক উল্টাই দিব আর কি। এখানে যেমন A3 B3 ড্যাশ ছিল, সেখানে আমরা এখানে লিখব A3 ড্যাশ B3। এইভাবে আমরা একই রকমভাবে এই অপারেশনটা করব। তো এটার জন্য আমাদের যে সার্কিট ডায়াগ্রামটা হবে সেটা এইভাবে। প্রত্যেকটার জন্য আমরা আমাদের যে আটটা বিট হবে, সেই 8টা বিট থেকে আমরা x3 x2 x1 x0 এগুলোকে বের করে নিব। তো সবগুলোকে যখন আমরা অ্যান্ড অপারেশন করব, তো সেক্ষেত্রে আমাদের যদি 1 আসে তাহলে বুঝে নিতে হবে যে A ইজ ইকুয়াল টু B। এটা হচ্ছে সেটা নির্দেশ করছে। আর বাকিগুলোর জন্য A ইজ গ্রেটার দ্যান B, এটার জন্য আমাদের যে অপারেশনটা একটু আগে আমরা দেখে আসলাম, বুলিয়ান ফাংশন যেটা ছিল ওইটাকেই আমরা এখানে সেটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করলাম গেট দিয়ে। আর A ইজ লেস দ্যান B এর জন্য এটা। তো এইটা হচ্ছে আমাদের ম্যাগনিটিউড কম্পারেটরের সার্কিট ডায়াগ্রাম। এখন দেখবো যে ডিকোডারের ক্ষেত্রে আমাদের যদি 3টা বিট থাকে, আমাদের কাছে 3টা যদি বিট থাকে, তো 3টা বিটে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কি হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, 1 হতে পারে। তো এইভাবে কতগুলো ডিস্টিংক্ট এলিমেন্ট আমরা এখানে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে 2n। অর্থাৎ আমাদের কাছে যদি 3 বিট থাকে, যদি আমাদের কাছে 3টা বিট থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা 2^3 এর মান হচ্ছে 8। আমরা 8টা ডিস্টিংক্ট এলিমেন্ট আমরা এখানে ব্যবহার করতে পারবো। তো ডিকোডার এমন একটা কম্বিনেশন সার্কিট যেখানে একটা বাইনারি ইনফরমেশন, তার ইনপুট লাইন হচ্ছে n সংখ্যক, যেমন 3, যদি 3টা যদি ইনপুট লাইন হয়, তো সেক্ষেত্রে আমরা 2n অর্থাৎ 8টা ইউনিক আউটপুট লাইন আমরা সেখান থেকে পাবো। ম্যাক্সিমাম এই 8টাই হবে। তো এই জন্য এই যে ডিকোডারকে বলা হয় সাধারণত n to m লাইন। n হচ্ছে ইনপুট লাইন আর m হচ্ছে আউটপুট লাইন। যেমন এখানে m এর মান হচ্ছে এখানে 8, 2^3 যেটা, সেটা হচ্ছে m। তো এই পরবর্তীতে এই পরের স্লাইডে দেখানো হলো যে কিভাবে 3 to 8 লাইন একটা ডিকোডার এর সার্কিট ডায়াগ্রামটা কেমন সেখানে দেখানো হলো। এটা হচ্ছে সেই সার্কিট ডায়াগ্রাম। ইনপুট হবে হচ্ছে XYZ। তো তার যতগুলো কম্বিনেশন হতে পারে সব কিছু কম্বিনেশন নিয়ে আমরা এইভাবে তৈরি করব। এটা আমরা আগেও আমরা শিখে আসছি যে পসিবল যতগুলো হতে পারে সেটা এরকম হবে 000, 001, 010 এইভাবে। তো 000 মানে হচ্ছে x ড্যাশ y ড্যাশ z ড্যাশ, 001 মানে হচ্ছে x ড্যাশ y ড্যাশ z, 010 মানে হচ্ছে x ড্যাশ y z ড্যাশ, এইভাবে। তাহলে এই হচ্ছে আমাদের D0 থেকে D7 পর্যন্ত, এই হচ্ছে আমাদের আউটপুট লাইন, আর এটা হচ্ছে ইনপুট লাইন। এটা হচ্ছে একটা 3 to 8 ডিকোডার। এই ট্রুথ টেবিলের ভিতরে এটাকে বোঝানো হলো যে ইনপুট লাইন যে সিগন্যালটা দেওয়া হবে, তো সেই সিগন্যালটার জন্য কারেসপন্ডিং আমাদের আউটপুটগুলো কেমন হবে। যেহেতু আমি আগে বললাম যে ইনপুট লাইন এখানে 3টা, আউটপুট হবে 8টা। আউটপুটে আমরা যখন ল্যাবে আমরা দেখছিলাম যে আমাদের আউটপুটে আমাদের যে বাল্বগুলো থাকে, লেড বাল্ব, ওখানে আমরা আউটপুট দেখাই। তো এখানে আমরা ওরকমভাবে মনে করি নি যে আমাদের এই 8টা এরকম বাল্ব থাকবে। তো 8টা বাল্ব যখন আমরা 000 দেবো, এক্স এর ভিতরে যখন এই XYZ এই ইনপুটে আমরা যখন 000 দেবো, তখন শুধুমাত্র D0 এর জন্য যে বাল্বটা থাকবে সেটা, ওই বাল্বটা জ্বলবে, বাকিগুলা সবগুলোই নিভে থাকবে, সবগুলোর মান হচ্ছে 0। তো শুধুমাত্র এই D0 এর মানটাই হবে 1। একইভাবে 001 এর ক্ষেত্রে শুধুমাত্র D1টা হবে 1, বাকিগুলো সবগুলোই 0 হবে। এই হচ্ছে আমাদের সেই ট্রুথ টেবিলটা ডিকোডারের জন্য।
এখন দেখবো যে কম্বিনেশনাল লজিক ইমপ্লিমেন্টেশন। তো এই ডিকোডার কেন, এগুলো কোথায় কাজে লাগে? ডিকোডার দিয়ে আমরা বিভিন্ন সার্কিটে আমরা এটাকে ব্যবহার করতে পারি। যেখানে আমাদের অনেকগুলা ডিকোডার না থাকলে হয়তো অনেকগুলা গেট আমাদের এখানে ব্যবহার করতে হতো, যেগুলো আমাদেরকে নিজেদেরকেই ওগুলো ব্যবহার করে কাজ করা লাগতো। তো সেখানে আমরা ডিকোডার ব্যবহার করে সহজেই সেই কাজগুলো করতে পারি। তো যেমন এখানে দেখানো হলো যে এডিশন করার জন্য 3 বিটের আমাদের যখন আমরা এডিশন করে আসছিলাম যে এ একটা বিট, বি একটা বিট আর ক্যারি আর একটা, এরকম যখন 3 বিটে যখন এডিশন করব, তো সেই ক্ষেত্রে আমরা এর জন্য ট্রুথ টেবিল যেটা হবে সেটা আমরা দেখে আসছিলাম আগে। সামেশনের জন্য যে ট্রুথ টেবিল আসবে সেটা আসবে কি 1 2 4 7। এদের যে ইয়েটা কম্বিনেশন যেটা হবে সেটা হচ্ছে সামেশনের জন্য। আর ক্যারির ক্ষেত্রে 3 5 6 7। একটু পিছনে গেলে হয়তো তোমরা দেখতে পারবে যে ট্রুথ টেবিলটা কেমন ছিল, কোন কোন মানের জন্য সি অর্থাৎ ক্যারি 1 ছিল, কোন কোন মানের জন্য সামেশনটা 1 ছিল, সেগুলো আমাদের এখানে আমরা সেগুলোই কনসিডার করব। তো এখানেও আমরা সেইভাবেই যে মানেগুলোর জন্য এখানে 1 আসতেছে, যেমন 1 2 4 7, এখান থেকে আমরা সেই 1 2 4 7 এদেরকে নিয়ে তাদের সবগুলোকে আমরা অর অপারেশন করলেই আমরা এসটাকে পেয়ে যাব। একইভাবে যে 3 5 6 7 3 5 6 7 এদেরকে একসাথে করে অর অপারেশন করলে আমরা ক্যারিটা পেয়ে যাব। এইভাবে একটা ডিকোডার দিয়ে আমরা সার্কিট ইমপ্লিমেন্ট করতে পারি। এখন অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে একটা ফাংশন যেটা আসছে সেটার যে মিন টার্ম যতগুলা, এগুলোর সংখ্যা অনেক বেশি। যদি অনেক বেশি হয়ে থাকে মিন টার্ম, তো সেই ক্ষেত্রে আমাদের সবগুলোকে একসাথে নিয়ে ওগুলোকে কাজ করা, একসাথে কানেক্ট করে কাজ করা, এটা যতটা সহজ হবে তার চাইতে বেশি সহজ হবে যদি আমরা উল্টা নিয়ে কাজ করি। অর্থাৎ আমাদের এখানে সর্বোচ্চ সংখ্যা হতে পারে 2n সংখ্যক মিন টার্ম। তো এফ এর ক্ষেত্রে যদি কে সংখ্যক মিন টার্ম হয়, তাহলে এফ ড্যাশের জন্য কি হবে, ওই বাকি যেগুলো আছে সেগুলোর জন্য এফ ড্যাশ পাওয়া যাবে। যেমন এখানে দেখানো হলো ফর এক্সাম্পল যে কোনো একটা ফাংশনের জন্য এই 0 1 2 4 5 7 5 6 এদের জন্য 1 আসছে, তার মানে এগুলোকে নিয়ে আমাদের সেই বুলিয়ান ফাংশনটা তৈরি হলো। তো এখন আমরা চাচ্ছি যে এদেরকে না ব্যবহার করে অন্য কোনোভাবে সহজভাবে করা যায় কিনা। এদেরকে নিয়ে তো করলে হবেই, কিন্তু আরও সহজভাবে করা যায় কিনা। তো সেই ক্ষেত্রে কীভাবে করা যেতে পারে, এফ ড্যাশ যেটা অর্থাৎ এই যে এর কমপ্লিমেন্ট যেটা, সেটা পাওয়া যাবে কিভাবে, এদের ভিতরে যে টার্মগুলো নেই, যেমন 3 নেই আর 7 নেই, তাদেরকে যদি আমরা অর করি তাহলে আমরা এফ ড্যাশ পেয়ে যাব। নিজেরা একটু দেখে নিতে পারো যে টার্মগুলো এখানে আসে সেগুলোকে নিলে তো আমরা এফ পাবো, কিন্তু যারা নেই তাদেরকে যদি নিয়ে আমরা অর করি তাহলে এফ ড্যাশ পাবো। তো এই ক্ষেত্রে আমরা এফ ড্যাশ যদি পেয়ে যাই, একে উল্টা করলে আমরা এফ পেয়ে যাব। তো আমাদের এখানে গেট সংখ্যা আরও বা সার্কিটের ওয়্যার সংখ্যা অনেক কমে গেল, অর্থাৎ কমপ্লেক্সিটি কমে গেল। এই জন্য এখানে ব্যবহার করতে হবে কি, যে অর গেট তো আমরা সবার সাথে অর করলে তো আমরা এফ পেয়ে যাব, কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করব, একে নর গেটটা আমরা ব্যবহার করবো। তার মানে নট অর, প্রথমে অর করলে এরপরে যদি আমরা নট গেট ব্যবহার করি যেটা হবে একই কথা হবে, নর ব্যবহার করলে একই কথা হবে। তাহলে আমরা আমাদের যে রিকোয়ার্ড যেটা সেটা আমরা পেয়ে যাব। ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে একটা মাল্টিপ্লেক্সারের উল্টা। তো এইটাকে যখন আমরা মাল্টিপ্লেক্সার পড়ব তখন এটা হয়তো একটু বেশি ক্লিয়ার হবে, কিন্তু যেহেতু এটা ডিকোডারের অনেকটা এটার সাথে মিল আছে, এই ডিকোডারের সাথে এই ডিমাল্টিপ্লেক্সারের সাথে অনেকটা মিল আছে, তো এই জন্য আমরা এখানেই ওই জিনিসটা দেখে নিচ্ছি। বেশিরভাগ আইসি যে ডিকোডার আছে এগুলোর ক্ষেত্রে একটা এনাবেল গেট থাকে, যেটা পুরো সিস্টেমটাকে, পুরো সার্কিট অপারেশনটাকে এটা কন্ট্রোল করে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে যতগুলো যা ব্যবহার করা হয় সবগুলোকে ন্যান্ড গেট দিয়ে ব্যবহার করা হয় সাধারণত। ন্যান্ড গেট যেহেতু একটা ইউনিভার্সাল গেট, তো এইটার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ন্যান্ড গেটটাকে ব্যবহার করা হয়। তো ন্যান্ড গেট ব্যবহার করা এমন কোনো উদ্দেশ্য, মানে কোনো কঠিন কিছু না।
এখানে আমাদেরকে শুধু এটুকু মনে রাখতে হবে যে আমরা প্রিভিয়াসলি দেখছিলাম যে এখানে যে অ্যান্ড গেট ছিল, অ্যান্ড গেটের জায়গায় এখন এটা ন্যান্ড গেট হবে। তো ন্যান্ড গেট করলে কি হবে, আমরা যেখানে 1 দিয়ে বুঝতেছিলাম যে এটা 1 আসবে মানে এটা হচ্ছে ট্রু হবে, কিন্তু এখানে উল্টাটা হবে। যেমন দেখা যাচ্ছে যে যখন 0 0 থাকবে, এ বির মান যখন 0 0, তখন এখানে আমরা দেখছিলাম ডি নটের জায়গায় এখানে 1 আসতো, কিন্তু এখানে হবে এখানে 0, বাকি সবগুলোর জন্য এখানে 1। একই জিনিস উল্টা নিয়ে আর কি দেখানো হচ্ছে। এখানে খুব বেশি ইম্পর্টেন্ট এটা তেমন কিছু না, এটা আর কি জানার জন্য। পরীক্ষার খাতায় যদি তোমরা শুধুমাত্র অ্যান্ড দিয়ে অপারেশনগুলো করো তাতে অসুবিধা নেই, তবে ন্যান্ড দিয়ে করতে পারলে ভালো আর কি। ডি মাল্টিপ্লেক্সার হচ্ছে একটা সার্কিট যেখানে একটা সিঙ্গেল লাইনে ইনফরমেশনকে রিসিভ করবে, আর এটার জন্য যদি আমাদের এন সংখ্যক যদি থাকে সিলেকশন লাইন থাকে, তো সিলেকশন লাইন 2 টু দি পাওয়ার n সংখ্যক পসিবল আউটপুট লাইন হবে, সেখানে ওই পসিবল আউটপুট লাইনে এগুলোকে পাস করে দিবে। হয়তো এই কথাটা বুঝতে পারেনি, একটু খেয়াল করে শুনলে হয়তো বুঝতে পারবে যে এখানে আমাদের n সংখ্যক সিলেকশন লাইন থাকবে। আমাদের ডিকোডার হচ্ছে এরকম, যেখানে 3টা যদি আমাদের ইনপুট হয়, এখানে যদি আমাদের 2টা ইনপুট হয়, 2টা ইনপুটের ক্ষেত্রে আমাদের আউটপুট আসবে এরকমভাবে 4টা। তার মানে 2টা ইনপুট 2 টু দি পাওয়ার 2, তাহলে আউটপুট আসবে 4টা। কিন্তু যখন এনাবল থাকবে, এনাবল দিয়ে বোঝানো হচ্ছে এটাই, যখন এই যে এখানে দেখানো হলো, যখন এনাবলটা 1 হবে তখন এ আর বি এর মান যাই আসুক না কেন সবগুলোই 1, তার মানে কোনোটাই কাজে লাগছে না। যখন এনাবেলের মানটা 0 দেওয়া হবে তখন এটা অ্যাক্টিভেটেড। যেহেতু এটা নট গেট দিয়ে দেখানো হলো, এটা মানে হচ্ছে এটাই যে যখন 0 দেওয়া হবে, যখন এটাকে আমরা 0 দেব তখন এটা অ্যাক্টিভেট হবে, তখনই এ আর বি এর বিভিন্ন মানের জন্য আমরা বিভিন্ন আউটপুট এখানে পাবো আর কি। এখানে সেটাই দেখানো হলো যে এনাবেলের মানটা দিয়ে ওইটাকে পুরো সার্কিটটাকে কন্ট্রোল করা হচ্ছে। যদি এর মানটা আমি 0 দিই, এখানে যে একটা সার্কেল দেওয়া হলো, এটার মানে হচ্ছে যে এটা নট গেট দেওয়া করা। তো যদি এখানে 0 দেওয়া হয় তাহলে এই এ আর বি এর বিভিন্ন মান এর মানের কারণে এই পাশে আউটপুটটা সেটা পাওয়া যাবে। যদি এখানে 0 0 পাওয়া যায় তাহলে ডি নটটা এখানে 0 হবে, বাকিগুলো 1 হবে। যদি এখানে 0 1 এর মানটা 0, বির মানটা 1 হয়, তাহলে এটা 0 হবে, বাকিগুলো 1 হবে। এইভাবে ঠিক এই কাজটাই, এই ডিকোডারের এই কাজটাকে আমরা ডি মাল্টিপ্লেক্সারে এইভাবে লিখতে পারি। জাস্ট এখানে এনাবেলটাকে উপরে উঠাই দিলাম, আর এই যে দুটো এ বি এটাকে নিচে বসাই দিলাম, একই কাজই হবে। কিন্তু কথা হচ্ছে যে এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই এ বি হচ্ছে আমাদের সিলেকশন লাইন, আর এটা হচ্ছে ইনপুট লাইন। তো এ আর বি এর বিভিন্ন মানের জন্য এখানে ই এর যে মানটা আমি দেবো সেই মানটাকে সেই জায়গায় পাঠিয়ে দেবে। যেমন ধরি যদি এর মানটা যদি এখানে 0 হয়, বি এর মানটাও 0 হয়, তার মানে এই ই এর মানটাকে সরাসরি ডি নটে পাঠিয়ে দেবে। এর মানটা এখানে যদি 0 হয়, বি এর মানটা এখানে যদি 1 হয়, তার মানে ডি ওয়ানটা অ্যাক্টিভেট হবে, তার মানে ই এর মানটা এখানে ডি ওয়ানে পাঠিয়ে দেবে। ই এর মান যদি আমি যাই পাঠাই, 0 পাঠাই, 1 পাঠাই, যেটাই পাঠাই, সেটা একদম সরাসরি ডি ওয়ানে পাঠা যাবে, অন্য কোথাও পাওয়া যাবে না। অন্য কোথাও এটা পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কারণ এই সিলেকশনটা দিয়েই আমি বলে দিচ্ছি যে আমার অমুক যে আউটপুট লাইনটা আছে সেটাকে সিলেক্ট করবে। যদি 0 0 হয় তাহলে ডি নটটাকে সিলেক্ট করবে, যদি 0 1 হয় তাহলে ডি ওয়ানটাকে সিলেক্ট করবে, যদি 1 0 হয় তাহলে ডি টুকে, যদি 1 হয় তাহলে ডি থ্রিকে, এইভাবে সিলেক্ট করবে। যাকে সিলেক্ট করবে ই এর মানটাকে সেখানেই পাঠিয়ে দেবে। এটা হচ্ছে ডি মাল্টিপ্লেক্সার। অর্থাৎ এটা মাল্টিপ্লেক্সার উল্টা না, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারেই, এটা মাল্টিপ্লেক্সারের মতোই এটা। তো আশা করি এটা বুঝতে পারছো সবাই। সামনে এটা নিয়ে আরও অনেক আমাদের সার্কিট আমাদের এখানে পড়তে হবে, অনেক বেশি এটা নিয়ে অনেক কোশ্চেন অনেক বেশি হবে, অনেক পেঁচানো কোশ্চেন হবে এটা নিয়ে। তো এই জন্য এটার কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার হওয়া দরকার। ডিকোডার অথবা ডি মাল্টিপ্লেক্সার এই সার্কিটগুলোকে আমরা আরও লার্জার একটা ডিকোডার সার্কিট তৈরি করতে পারি যদি একসাথে দুটো কানেক্ট করে দিই। যেমন এখানে দেখানো হলো যে 3x8 ডিকোডারকে দুইটা ব্যবহার করলাম, এই দুটাকে ব্যবহার করে আমরা 4x16, তার মানে আমাদের ইনপুট হবে 4, 4টা ইনপুট হবে, আর 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, আউটপুট আসবে 16টা।
তো এখানে আমাদের সেই জিনিসটাকে আমরা আমাদেরকে আউটপুট আমাদেরকে দেখাতে হবে। আমাদের পরীক্ষায় এরকম আসতে পারে যে দুইটা 3x8 ডিকোডার ব্যবহার করে একটা 4x16 ডিকোডার বানাও। তো সেটা আমরা এখানে দেখব যে কীভাবে বানানো হচ্ছে। এখানে 3x8 ডিকোডার, তার মানে হচ্ছে এখানে ইনপুট হবে 3টা। খুব খেয়াল করে এটা আমরা খেয়াল করে দেখি যে এখানে ইনপুট হবে 3টা। এই যে এখানে এক্স ওয়াই জেড, এখানে 3টা ইনপুট আমরা দিয়ে দেবো। এনাবল আমরা এখানে দুইটাতেই আমরা এনাবল দিতে পারি, যেহেতু আমরা বলছিলাম শুরুতেই যে একটা এনাবল থাকেই সাধারণত সেটাকে কন্ট্রোল করার জন্য। তো এখানে আমরা দিয়ে দিলাম সেই এনাবলটা। আচ্ছা, তাহলে এই যে ইনপুট আমরা এখানে যে 3টা ইনপুট দিলাম, এখানেও সেই 3টা ইনপুট দিব, এক্স ওয়াই জেড। এখান থেকেও এই যে 3x ডিকোডার আছে এখানেও সেই 3টা ইনপুট হবে। কিন্তু এখন এখানে যে কন্ট্রোল যে করবে সে হচ্ছে এনাবল কন্ট্রোল করবে। তার মানে এখানে আমাদের একদম শেষ যে ইয়েটা আছে, শেষ না, অর্থাৎ এখানে যেটা একদম মোস্ট সিগনিফিকেন্ট যে বিটটা হবে ডব্লু, সে এটাকে কন্ট্রোল করবে। সে যদি এখানে প্রথমে 0 আসে তাহলে কাকে কন্ট্রোল করবে? একে কন্ট্রোল করবে। আর যদি সে যদি এখানে 1 আসে তাহলে কাকে কন্ট্রোল করবে? একে কন্ট্রোল করবে। এইভাবে আর কি, যদি এখানে 0 হয় তাহলে একে কন্ট্রোল করবে, আর যদি সেখানে 1 হয় তাহলে এটাকে কন্ট্রোল করবে। তো এইভাবে আমরা এই জিনিসটাকে জাস্ট এই ডব্লুর এইটাকে আমরা এনাবল তৈরি করে আমরা 4x16টা আমরা কি এখানে তৈরি করতে পারলাম। যখন এখানে এক্স ওয়াই জেড এদের মান যে কোনো একটা হোক না কেন, যখন ডব্লুর মান এখানে 0 আসবে তখনই শুধুমাত্র এক্স ওয়াই জেড এর মানগুলো এই দিক থেকে পাওয়া যাবে, অর্থাৎ এই ডিকোডার থেকে পাওয়া যাবে। তখন এটা যাই দিই না কেন, এক্স ওয়াই জেড এর যাই মান আসুক না কেন, যেহেতু ডব্লুর মান 0 তার কারণে এটা এনাবল হবে না, এই ডিকোডার তখন এনাবল হবে না, তখন এখানে কোনো মানই পাওয়া যাবে না। যদিও এই এক্স ওয়াই জেড এর মান এখান থেকে আসছে, দুই দিক থেকে যাচ্ছে, কিন্তু এদিক থেকে যেটা আসছে সেখান থেকে মান কিছু পাওয়া যাবে না, কারণ ডব্লু মান তখন 0। কিন্তু ডব্লু মান ওই 0 করা হওয়ার কারণে এ তখন এনাবল, অর্থাৎ এই এক্স ওয়াই মানগুলো তখন এখানে পাওয়া যাবে। তো এইভাবে এদের সমস্ত মানের জন্য, প্রথম দিকে যে সমস্ত মান আছে সেই সমস্ত মানের জন্য আমরা D0 থেকে D7 পর্যন্ত এখানে পেয়ে যাব। পরবর্তীতে যখন এখানে ডব্লু এর মান এখানে 1 হয়ে যাবে, তখন একইভাবে এখানে যে 0 থেকে 7 পর্যন্ত যা মান আসবে তখন এইগুলোতে পাওয়া যাবে। এখানে তখন এটা ডিসেবলড হয়ে যাবে। ডব্লু মান 1 হওয়ার কারণে এখানে তখন 0 আসবে, আর এখানে 0 আসার কারণে এটা তখন ডিসেবলড, তখন এটা তখন এনাবল হয়ে যাবে। তো এটা হচ্ছে যে আমাদের 3x8 ডিকোডার ব্যবহার করে 4x16 ডিকোডার বানানো। তো এবার দেখবো আমার যে একটা এনকোডার। তো এনকোডার দেখে কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা ডিকোডারের উল্টাটা, অর্থাৎ এখানে ইনপুট হবে ডিকোডারের যেরকম ইনপুট আউটপুট ছিল যেটা, সেটাই হবে এখানে ইনপুট। ডিকোডারের ইনপুট যেটা ছিল সেটা হবে এখানে আউটপুট। একই রকম কাজ হবে, শুধু ইনপুট আউটপুটটা চেঞ্জ। এখানে যদি ডি এর মান D0 এর মানটা যদি 1 হয় তাহলে আউটপুট আসবে 0 0 0। D1 এর মানটা যদি 1 হয় তাহলে আউটপুট আসবে 0 0 1, এইভাবে আর কি। তো এখানে এটা বোঝাচ্ছে যে আমাদের একটা নাম্বার, একটা ডেসিমাল নাম্বার, সেই ডেসিমাল নাম্বারটাকে ডিকোড করে এখানে পাঠাই দিচ্ছে। অর্থাৎ ডেসিমাল নাম্বারটা যদি, যেমন ধরি এখানে ডেসিমাল নাম্বারটা যদি 5 হয়, 5টাকে যদি আমরা এখন 5-এর সুইচটাকে যদি অন করি, তাহলে 5-এর জন্য কারেসপন্ডিং যে বাইনারি নাম্বার, সেই নাম্বারটাকে আমাকে রিপ্রেজেন্ট করছে এখানে, যে 101। আউটপুটটা পাওয়া যাচ্ছে কি 101, তার মানে এটা বাইনারিতে 5-এর জন্য বাইনারি হচ্ছে 101। তো সেটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের সার্কিট ডায়াগ্রামটা কেমন হবে? সার্কিট ডায়াগ্রামটা খুব বেশি কঠিন না। এখানে জেড ওয়াই, এটা এক্স হবে, এটা জেড হবে না, এটা হচ্ছে এক্স হবে, জেড ওয়াই এক্স। তো এগুলোর জন্য আমাদের যে বুলিয়ান ফাংশন যেটা হবে সেটা কীভাবে পাওয়া যাবে? এখান থেকেই পাওয়া যাবে। এখানে দেখি আমরা যে জেড এর কোন কোন মানের জন্য এটা 1 আসছে, যেমন জেড এখানে 1 আসছে, তো সেখানে আমাদের কোনটা আছে? এই D1 আছে। আরেকটা কোনটা আছে? এখানে, সেটার জন্য আমাদের কোনটা আছে? D3, তারপরে D5, এরপরে
D7। তো সেখানে আমরা সেগুলোকে দিয়ে যদি অর করে দিই তাহলে আমরা জেডটা পেয়ে যাবো, D1 D3 D5 D7, এটা মান হচ্ছে জেড। একইভাবে ওয়াইয়ের ক্ষেত্রে কোনটা কোনটা আছে দেখি। প্রথমে আছে হচ্ছে যে 2 আছে, এরপরে হচ্ছে যে 3 আছে, এরপরে 6, এরপরে 7। তাহলে 2 3 6 7 এদেরকে নিয়ে ওয়াই পাওয়া যাবে। একইভাবে এক্স এর মানটা পাওয়া যাবে। তো এদেরকে নিয়ে আমরা এভাবে যদি অর করে দিই, এটা আউটপুট আমরা এরকমভাবে পেয়ে যাব। এবার দেখবো যে প্রায়োরিটি এনকোডার। প্রায়োরিটি এনকোডারে একটা প্রায়োরিটি ফাংশন থাকবে। তো এটা কীরকম কাজ করবে, কীভাবে কাজ করবে, যে একই সাথে দুইটা ইনপুট আমাদের 1 হতে পারে। সবসময় যে এটা সবগুলোতে মানে যে 4টা ইনপুট হয়, 4টার ভিতরে শুধু একটা মাত্রই 1 হয়, বাকিগুলো 0, এরকম তো নাও হতে পারে। অনেক সময় ভুল হয়ে যেতে পারে। হ্যাঁ, আমাদের হয়তো সুইচকে প্রেস করতে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে দেখা যেতে পারে যে একাধিক ইনপুট হয়তো 1 হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আউটপুটটা কীরকম আসবে, হাইয়েস্ট প্রায়োরিটি যেটা থাকবে সেটাকেই আমরা প্রেসিডেন্স, সেটাকে আমরা প্রায়োরিটি মানে সেটা আগে দেখাবে, শো করবে। তো যেমন এখানে দেখি, যদি এখানে 1 বাকিগুলো 0, তো সেই ক্ষেত্রে তো আমাদের 0 0ই দেখাচ্ছে, কারণ ডি নট মানে হচ্ছে এক্স ওয়াই, তখন 0 0ই দেখাবে। কিন্তু ডি নটের মানটা হচ্ছে এখানে এক্স দিয়ে বোঝানো হলো যে ডোন্ট কেয়ার, অর্থাৎ 0 হতে পারে 1 হতে পারে। যদি 0 হয় তো আগের মতোই হবে, একটু আগে আমরা যেভাবে দেখে আসলাম সেটার মতোই হবে, যে যেহেতু D1 এর মানটা হচ্ছে 1, তাহলে এখানে এক্স এর মানটা হবে 0, ওয়াই এর মানটা হবে 1। তার মানে 1 এটা নির্দেশ করতেছে 1। তো এখানে যদি 1 দিই, ডি নটের মান যদি এখানে 1 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রায়োরিটি দেবো D1 এর, 1-এরটা বেশি প্রায়োরিটি দেবো। তো এই জন্য ডি নটের মানটা এখানে ডোন্ট কেয়ার বোঝানো হলো এটাই, যে এখানে 0 হোক 1 হোক যেটাই হোক, D1 এর মানটা যদি এখানে 1 হয় তো এখানে আউটপুট দেখাবে 0 1। একইভাবে ডি নটের মানটা যেটাই হোক না কেন, D1 এর মানটা যেটাই হোক না কেন, যদি D2 এর মানটা যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে এক্স আর ওয়াই এর মানটা এইভাবে দেখাবে 1 0, তার মানে 2 নির্দেশ করবে। একইভাবে সবার বেশি হাইয়েস্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের D3, বাকিগুলো সবগুলো যা হোক না কেন, এখানে যদি আমার D3 এর মানটা 1 হয় তাহলে আউটপুট আসবে 1 1। ভ্যালিডিটি এখানে একটা এক্সট্রা একটা বিট আমাদেরকে রাখতে হবে, যেটা নির্দেশ করবে যে এটা ভ্যালিড কিনা। যেমন শুরুতে সবগুলোই ইনপুট হচ্ছে 0, তো সেক্ষেত্রে আমার আউটপুটে কিছুই দেখানোর মতো নাই, যাই আসুক না কেন। এখানে 0 0 জন্য আসলে কি হবে, 0 0 হবে না 1 হবে, কি হবে, কিছুই দরকার নেই। সেক্ষেত্রে আমরা বোঝাবো যে এটা আসলে ভ্যালিড না, ইনভ্যালিড, মানে ভি তখন এখানে 0। তো যদি কিছু মান আসে, যেমন 0 0 1 0 1, এগুলো কোনো একটা মান যদি আসে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে এটা ভ্যালিড। এটা দিয়ে বুঝবো যে এটা ভ্যালিড মান আর এটা হচ্ছে ইনভ্যালিড মান, এইভাবে। তো এখন যেহেতু এখানে 4টা ইনপুট, তাহলে 4টা ইনপুটের জন্য কতগুলো এখানে পসিবল, কতগুলো এলিমেন্ট হতে পারে, 2^4, তার মানে 16 এলিমেন্ট হতে পারে। আমাদেরকে এখন তৈরি করতে হবে যে এক্স এর জন্য বুলিয়ান ফাংশন, ওয়াই এর জন্য বুলিয়ান ফাংশন, একইভাবে ভি এর জন্য বুলিয়ান ফাংশন আমাদেরকে বের করতে হবে। পরবর্তী স্লাইডে সেটা দেখানো হলো। তো এখানে যে জিনিসটা আমরা দেখাতে যাচ্ছি, যে এখানে আমাদের এখানে ছিল মাত্র 5টা রো, কিন্তু অ্যাকচুয়ালি তো কতগুলো রো হয়, 16টা পসিবল রো হয়। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, তো সেক্ষেত্রে আমরা দেখব এইভাবে, যদি এই এক্স এর মানগুলোকে আমরা একবার 0 ধরবো আর একবার 1 ধরবো, তাহলে সেক্ষেত্রে আমাদের যা যা ভ্যালু আসে সেইভাবে আমরা এই 16টা আমরা সবগুলো ফিল আপ করে নিয়ে এরপরে আমরা এক্স এর মানগুলোকে আমরা বসাবো। কে ম্যাপে যে আমরা যেরকমভাবে বসাতাম ওইভাবে বসাবো। ওয়াইয়ের জন্য আলাদা একটা কে ম্যাপ, সেখানে আবার এরকমভাবে বসাবো। আবার ভি এর জন্য আলাদা একটা কে ম্যাপ, সেখানে আবার এরকমভাবে বসাবো। যেমন এখানে দেখি, যদি এখানে এক্স এম যেটা আছে, এখানে প্রথমে 0 ধরবো, তাহলে 0 1 0 0, তার জন্য কি আসবে 0 1। আবার এখানে 1 1 0 0, তার জন্য কি আসবে 0 1। একইভাবে এখানে 0 0 1 0, তার জন্য কি আসবে, এখানে 1 0 1 0, তার জন্য কি আসবে। এর প্রত্যেকটা এক্স এর প্রত্যেক মানের জন্য 0 1কে ধরে ধরে আমরা এবার 16টা আমরা পূরণ করে এরপরে আমরা কে ম্যাপ তৈরি করলেই আমাদের ফাংশনটা আমরা পেয়ে যাব। এখানে যে বইটি দেওয়া আছে এভাবে আমরা কে ম্যাপ করে নিয়ে গ্রুপিং করলে এভাবে আমাদের ফাংশনটা চলে আসবে। তো এই চ্যাপ্টার কেবল অর্ধেক শেষ, এখনও বাকি আমাদের মাল্টিপ্লেক্সার, পিএলএ,
রম এগুলো আমাদের পড়তে হবে, এগুলো আমরা পরে আমরা শিখবো ইনশাল্লাহ।